একটা স্ট্যাটিস্টিক রিপোর্টে আসছে যে ফ্যাক্টরি বা কারখানার মধ্যে অ্যাবিউজমেন্টটা বিভিন্ন ধরনের হতে পারে। নাম্বার 1 হচ্ছে যে আপনার যে ভার্বাল অ্যাবিউজমেন্ট। ভার্বাল অ্যাবিউজমেন্টের মধ্যে মেল এফেক্টেড হচ্ছে যে 41% আর ফিমেল হচ্ছে 50%। তাহলে সবচেয়ে বেশি ভার্বাল অ্যাবিউজমেন্টের এফেক্টেড কারা? সবাই একসাথে বলি কারা? ফিমেল। ঠিক তেমনভাবে দেখা যাচ্ছে যে ফিজিক্যাল অ্যাবিউজমেন্টের মধ্যে দেখা যাচ্ছে ফিমেল এফেক্টেড হচ্ছে 4%, মেল এফেক্টেড হচ্ছে 3%। এবং সেক্সুয়াল অ্যাবিউজমেন্টে দেখা যাচ্ছে যে ফিমেল এফেক্টেড হচ্ছে 1% এবং মেল অ্যাবিউজমেন্ট হচ্ছে মাত্র 0%। তাহলে সবচেয়ে এফেক্টেড গ্রুপ কারা? মেল অর ফিমেল? ফিমেল। তাহলে আমাদেরকে কাজ করতে হবে একটা সেফ এনভায়রনমেন্ট দেওয়ার জন্য, যাতে আমাদের যারা স্টাফরা রয়েছে তারা এটাকে মনে করে একটা ওয়ার্ল্ড ক্লাস এনভায়রনমেন্ট, যাতে তারা দিন শেষে হ্যাপিনেস নিয়ে বাসায় ফিরে যেতে পারে। সো আমি কয়েকটা ইনফরমেশন শেয়ার করব, খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে আজকে থেকে 5 বছর আগে দ্য গার্ডিয়ান নিউজ একটা নিউজ করেছে, সেটা হচ্ছে যে ইয়ামন কর্পোরেশনের উপর লুরুডামান বায়ার তারা ক্লেম করছে যে এই প্রতিষ্ঠানের যারা অপারেটর রয়েছে তাদেরকে ফোর্স লেবার, অর্থাৎ সে যদি অসুস্থ থাকে তাকে জোর করে কাজ করাচ্ছে এবং হিট করে, আঘাত করে। তো আলটিমেটলি এক মুহূর্তের মধ্যে ইয়ামনের রিপুটেশন কিন্তু ডেস্ট্রয় হয়ে গেছে গার্ডিয়ানের নিউজের কারণে। ইস্যুটা কি ছিল? ইস্যুটা ছিল অর্গানাইজেশন বিহেভিয়ার মিসইউজ। ইয়েস অর নো? Yes. ওকে। সো এটা ছাড়াও দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের যে ম্যান পাওয়ার মাইগ্রেশন হয় না বলে চলে যায়, একটাই কারণ তাদের রিপোর্টিং বস তাদের সাথে খারাপ আচরণ করে। তো এইটার কারণেই আমরা সিলেক্ট করেছি, আমাদের ডিএনএ থেকে আমরা অ্যানালাইসিস করছি আমরা কেন অর্গানাইজেশনাল বিহেভিয়ার নিয়ে ট্রেনিং করব। অর্গানাইজেশনাল বিহেভিয়ার ট্রেনিং এটা আমরা সিলেক্ট করেছি মিড লেভেল ম্যানেজমেন্টের জন্য। কারণ আমরা যদি একটা বার্গারকে চিন্তা করি, বার্গারের উপরে কি থাকে এবং বার্গারের নিচে কি থাকে বলতে পারবেন? হ্যাঁ, মাঝখানে কি থাকে? মজার জিনিসটাই থাকে না? এটা কিন্তু দুটোটা চাপ সহ্য করতে হয়, উপরের চাপ সহ্য করতে হয়। তাহলে মিড লেভেল ম্যানেজমেন্ট মানে কি? ইয়েস অর নো? তাহলে সবচেয়ে বেশি প্রেসার থাকে কারা? রিজন কি? তাদেরকে পিস্টেট এনশিওর করতে হয়, তাদেরকে সারে এনশিওর করতে হয়, তাদেরকে আরএফ এনশিওর করতে হয়, তাদেরকে শিপমেন্ট এনশিওর করতে হয়, তাদেরকে ইন্সপেকশন পাস রেট এনশিওর করতে হয়। ইয়েস অর নো? তাহলে এই যে মিড লেভেল ম্যানেজমেন্ট প্রেসার থাকে, আমরা কিভাবে সেই প্রেসারটাকে রিডিউস করব এবং একটা সেফ এনভায়রনমেন্ট দিব তারা যাতে ওয়ার্ক প্লেসে ভালো বিহেভিয়ারটা স্টাফের সাথে করে। সো প্রথমত হচ্ছে অর্গানাইজেশন কি? অর্গানাইজেশন হচ্ছে একটা গ্রুপ যেখানে আমরা টুগেদার একসাথে মিলেমিশে কাজ করি। আমরা যদি বিহেভিয়ারকে ভাগ করি, বিহেভিয়ার 4টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে আপনার ফিজিক্যাল অ্যাকশন। ফিজিক্যাল অ্যাকশন কি? ফিজিক্যাল অ্যাকশন হচ্ছে যে আপনি আপনার স্টাফকে একটা কাজ দিলেন, দেওয়ার পরে সে রেডি করে আসলো, আসার পর আপনি তাকে ফাইলটা ছুঁড়ে মারলেন, বলে যে এটা কি রেডি করছে, এটা তো কিছু হয় না। তাহলে এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাকশন। বুঝছো না? কিন্তু বসের উচিত ছিল যখন কাজটা সে বলে দিচ্ছে তখন সে যাতে প্রপার ওয়েটিং ইনস্ট্রাকশনটা দেয়, তার যে নিড অ্যানালাইসিস করে, যে নাইস অ্যানালাইসিস করতে হবে নিড, ইন্টারেস্ট, কনসার্ন এন্ড এক্সপেকটেশন। সে তার সাবঅর্ডিনেটকে যে কাজটা দিচ্ছে তার যে নিড সেটা শেয়ার করতে হবে। আমি এই কাজটা করছি, এটা রিজন হচ্ছে কজ অফ কজ হচ্ছে এটা। সো বস যদি ক্লিয়ার ইনস্ট্রাকশন না দেয় তাহলে তার জুনিয়রটা কিন্তু প্রপার ওয়েতে তার ফাইল বা ডকুমেন্টটা শেয়ার করতে পারে না। এখানে বসেরও কি রয়েছে? উইকনেস রয়েছে। তাহলে আমাদের ফিজিক্যাল অ্যাকশনটা কি করতে হবে? কাউকে মাথায় টোকা দেওয়া, হিট করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। ঠিক আছে? নো? এই যে টপিকসগুলো আলোচনা করছে এটা কি আমাদের যে হোটেলের বাইরের লোকদের জন্য না আমাদের জন্য? আমাদের নিজেদের জন্য। এটা আমরা আমাদের নিজেদেরকে সেলফ অডিট করব। তো সেলফ অডিট করতে হলে আপনি নিজেকে একটা কোয়েশ্চেন করতে পারবেন যে আজকে আমি এমন কি কাজ করেছি যেটা করা আমার উচিত ছিল না, আমি কি করতে পারতাম। সাপোজ আমি আজকে আমার বস ফোন করছে,
আমি ফোনটা কেটে দিয়েছি, ফোনটা সুইচ অফ করে দিয়েছি। এটা করা কি আমার উচিত ছিল? আমি কি করতে পারতাম? আমি ফোনটা রিসিভ করতে পারতাম, তাকে পজিটিভ রেসপন্স করতে পারতাম, এবং পরে আমার তার থেকে সময় চেয়ে নিতাম যে আমি একটা ট্রেনিং আছে, আমার একটা সময় লাগবে। তাহলে আমরা কিন্তু অনেকাংশে নিজেরাও দায়ী যে আমাদের এনভায়রনমেন্টটাকে কোলেশন করার জন্য। ইয়েস অর নো? সো বেসিক্যালি ফিজিক্যাল অ্যাকশনটা সবচেয়ে বেশি এফেক্ট আসে একটা মানুষের মনস্তাত্ত্বিক বিষয়ের উপর, সাইকোলজির উপর। যখন আপনি 10 জন মানুষের সামনে তাকে একটা হিট করলেন, তখন সে এটা আর নিতে পারে না, তখন সে জব রিজাইন দিয়ে ইমিডিয়েটলি চলে যায়। ইয়েস অর নো? তো এই জায়গা থেকে আমাদের লেসনটা কি টেক ওয়েটা কি? এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, এটা হচ্ছে যে আমরা কাউকে ফিজিক্যাল অ্যাবিউজ করব না। ইয়েস অর নো? হিট করব না কাউকে। নাম্বার 2 হচ্ছে যে ভার্বাল নন ভার্বাল অ্যাবিউজ। আমি তাকে ফিজিক্যালিও কিছু করি নাই, কিছু বলিও নাই, কিন্তু আমি তাকে ব্যাঘাত করছি। তাকে আমি এমন ভাবে তার সাথে কথা বলছি মনে করতেছে সে একটা সার্কাস। তাকে আমি চোখ বড় বড় করে তাকাইছি। এজন্য এগুলো হচ্ছে নন ভার্বাল যে বিহেভিয়ার। তো নন ভার্বাল বিহেভিয়ার বসরা করে কিনা? ইয়েস অর নো? নাম্বার 1, সে আপনাকে কিছু বলে নাই, রুমের সামনে দাঁড় করা আছে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা। এটা একটা নন ভার্বাল বিহেভিয়ার। ইয়েস অর নো? আচ্ছা, আপনার দৃষ্টিতে নন ভার্বাল বিহেভিয়ার কি একটু বলবেন? লেট করে অফিসে আসছে, এটার সাথে দাঁড় করে আছে। নন ভার্বাল মিসিউজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কেউ যোগ করতে চাচ্ছেন? পুরো অ্যাবসেন্ট করে আসলে তারপরে বসের কাছে আপনাকে সময় দিচ্ছে না, তাই তারপরে এক্স্যাক্টলি। তাহলে আমরা যেহেতু নিজেরাও নিজেদের প্রতিষ্ঠানের বস, আমাদেরকে এগুলো অ্যাভয়েড করতে হবে। ইয়েস অর নো? স্টার্ট করতে হবে নিজেকে দিয়ে। সো এরপর হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ। সবচেয়ে বেশি অ্যাবিউজমেন্ট হয় ল্যাঙ্গুয়েজ দিয়ে। ইয়েস অর নো? গার্ডিয়ান পত্রিকায় যে নিউজের কথাটা আমি বলছি, আপনি গার্ডিয়ান পত্রিকা চেক করে দেখতে পারেন যে লোকাল ল্যাঙ্গুয়েজে তারা একটা অ্যানালিসিস করছে 20 লোকাল ল্যাঙ্গুয়েজে তারা কি করে অশব্দ অকথ্য ভাষায় গালি দেয়, সেগুলোকে ট্রান্সলেট থেকে বাংলায়, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে। আমি সেগুলো ডিটেইলসে যাচ্ছি না, আপনারা গো থ্রু করে নেবেন। তাহলে আপনি আপনার এরিয়াতে আপনার কলিগ কথা বলার মধ্য দিয়ে কোনো ধরনের লোকাল ল্যাঙ্গুয়েজ অথবা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিনা, এটা আপনাকে এনশিওর করতে হবে, সেফ এনভায়রনমেন্ট এনশিওর করার জন্য। ইয়েস অর নো? আমরা আমাদের ফ্যাক্টরিতে যখনই কলিগ একটা কথা বলে ফেললো, তখন কিন্তু তাকে থামাই দিতে হবে। আমরা যদি তাকে অ্যাক্সেস দিই, আমরা যদি তাকে শুনি, তাহলে সে এটা রিপিটেডলি করবে। ইয়েস অর নো? দ্বিতীয়বার আবার করবে, বারবার করবে। সো নাম্বার 1 হচ্ছে এখানে। নাম্বার 3 হচ্ছে কি? ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা একটা কিসের পার্ট? বিহেভিয়ারের পার্ট। এরপর হচ্ছে ভার্বাল ভোকাল ডেলিভারি। আপনি যখন কথা বলছেন সফটলি বলছেন, আপনাকে খুব রেসপেক্ট করছেন। বাট আপনি যখন কথা বলছেন টেম্পার হাই করতেছেন, আপনি লাউডলি শাউট করছেন। শাউট করাটা কি ধরনের অ্যাবিউজমেন্ট বলুন? শাউট। আমি সবার সামনে একটা চিৎকার করে একদম রুম কাঁপে ফেললাম, তাহলে কি আমার প্রোডাক্টিভিটি বাড়ে যাবে? অপমানজনক। তাহলে এই জিনিসগুলো আমাদের যে ওয়ার্ক এনভায়রনমেন্টটাকে নষ্ট করে দেয়, সেজন্য আমরা এটা এনশিওর করব। সো বেসিক্যালি আমরা একটা স্টোরি বলি, স্টোরি বলতে আমরা কানেক্ট করতে পারবেন। একজন বস তার এইচআর ম্যানেজারের কাছে রিজাইন লেটার নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে, স্যার আমি চলে যাব, আমার এক্স একটা কোম্পানিতে চাকরি নিচ্ছে, আমি আগামী মাসের 5 তারিখ থেকে আসবো না। আপনাদের নিজেদের ফিল হচ্ছে? ডিজাইনের কথা মনে পড়তেছে মনে হয়? কেউ না কেউ তো আমরা ডিজাইন দিয়ে একটা প্রতিষ্ঠান আসছি। ইয়েস অর নো? আচ্ছা, তো হঠাৎ দেখা গেল 1 তারিখ গিয়ে সে আমার এইচআর ম্যানেজারকে বলছে, স্যার আমি তো ডিজাইন লেটারটা উইথড্র করতে চাই। এখন তো এইচআর ম্যানেজার বলছে এটা তো অসম্ভব না। কেন বাবা, কেন তুমি রিজাইন উইথড্র করতেছো, একটু বলো রিজনটা কি? তো তখন সে যে আনসারটা এইচআরকে দিছে সেটা খুবই ইন্টারেস্টিং। সেটা ছিল যে আমি যে কোম্পানিতে যে পজিশনে জয়েন করার কথা ছিল, সেই প্রতিষ্ঠানে আমার রিপোর্টিং বস সেই পজিশনে জয়েন করেছে, আমি চাই না তার আন্ডারে কাজ করতে।
এজন্য আমি আবার সেই প্রতিষ্ঠানে থাকতে চাই। তাহলে এখানে প্রবলেমটা কে? ওই যে আমি বলছিলাম 75% প্রবলেম, ইয়েস অর নো? সো এইখানে আপনাকে এনশিওর করতে হবে যে আপনি যখন রিপোর্টিং বস বা সুপিরিয়র রোল প্লে করছেন, আপনি আপনার জুনিয়রদেরকে কিভাবে ট্রিট করছেন, যে আপনার কারণে সে চাকরি ছেড়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা কেউ আপনাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স থেকে অর্গানাইজেশনাল বিহেভিয়ারের উপর কোনো এক্সাম্পল দিতে চাচ্ছেন? দাদা একটু বলেন যে আপনি কি ধরনের প্রবলেম ফেস করেছেন আপনার ক্যারিয়ারে। আমি প্রবলেম ফেস করেছি, মানে কিছু কিছু বস আছে মূল্যায়ন না করা, ঠিক আছে। আমরা হয়তো মনে মনে চিন্তা করি আমি তো অনেক কাজ করছি, হ্যাঁ, আমাকে আমার বস মূল্যায়ন করছে না। তো দেখা যাচ্ছে আমরা অনেক সময় ভেঙে পড়ি। হ্যাঁ, তখন আমাদের আসলে অনেক সময় চেষ্টা করি যে না আমি আরো বেশি কাজ করবো, আরো বেশি কাজ করবো, হয়তো বস এক সময় আমাকে মূল্যায়ন করবে, কিন্তু দেখা যাচ্ছে যে শেষ মুহূর্তেও কি মূল্যায়ন করছে না। তখন আমরা বাধ্য হই যে আমরা অর্গানাইজেশনগুলো চেঞ্জ করতে। অনেক এই ধরনের বস আমাদের সামনে আসে। Thank you, Pushkar. So, success comes from experiences. Experiences come from bad experiences. প্রত্যেকটা ব্যাড এক্সপেরিয়েন্সেস আমাদের মাইন্ডে কিন্তু গ্রেভ করে থাকে। আমরা দীর্ঘদিন মনে রাখি যে আমাদের সাথে কি অন্যায় ঘটে গেছিল, না? হিউম্যান রাইটস মানে কি? যে আমি যাতে অন্য ধারা অপমানিত না হয় এবং আমার ধারা যাতে কেউ অপমানিত না হয়। সো আমাদের এইচআর স্যার আছে এখানে, আপনি আপনার বিভিন্ন ধরনের যে স্টাফদের ডিজাইনের সিচুয়েশন সিনারি আপনি দেখেছেন, আপনি একটু যদি এক্সপেরিয়েন্স শেয়ার করতেন যেটার কারণে অনলি ফর ওয়ার্ক এনভায়রনমেন্টের কারণে স্টাফ চলে যাচ্ছে। আমার জায়গা থেকে আসলে কোয়েশ্চেন এই আনসারটা করা অনেক টাফ, কারণ ফিজিক্যালি আমরা এমন কিছু বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হই যেগুলো মিট করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। বেসিক্যালি যদি বলি, প্রোডাকশন থেকে যখন বলে যে রিজাইন, ও একটা পেয়ে বারবার ঘোরাঘুরি করছে তার পিএমের পেছনে, তার ইনচার্জের পেছনে। লাস্ট টাইম এসে দেখা যায় সে যাওয়ার একদিন বা দুদিন আগে অথবা যাওয়ার সময় আমার কাছে আসছে, স্যার আমি অনেক দিন ঘোরাঘুরি করছি, এখন আমি তো রিজাইন করতে চাই। আমার না ঘোরাঘুরি করছি প্রথমে, পরে স্যার আমি রিজাইন করতে চাই, আমার বাসায় অনেক সমস্যা, আমি বাড়িতে চলে যাব। অথবা রিজাইন কোনো না কোনো রিজনে সে পারিবারিক ক্রাইসিস, মোট কথা ফাইনালি হচ্ছে পারিবারিক ক্রাইসিস। তার হয় তার বাচ্চা বেশি অসুস্থ, না হয় তার শাশুড়িকে দেখতে হবে, না হয় তার জামাই এটাকে অ্যাকসেপ্ট করছে না, এই কারণে কিছুই রিজন থাকে। এখন আমি আমার হিউম্যানিটির দিক থেকে যে হিউম্যানিটেরিয়ান বিহেভিয়ার তাকে করতে হয় সেটা হচ্ছে, ঠিক আছে আমি দেখতেছি পরে ও আসলে 15 দিন ধরে, লাস্ট 15 দিন বা 1 মাস ধরে ঘুরাঘুরি করছে তার পিএমের পিছনে, ইনচার্জের পিছনে, কিন্তু সে ইয়ে করছে না, সে অ্যাড্রেস করে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি উপর মহলের ধারস্থ হই, দেখি যে ওনাকে হবে না। আমি কিন্তু ডিসিশন নিয়ে ফেলি আমার দিক থেকে যে ওকে করতে হবে, ওকে ওর ইয়েটাকে মানতে হবে। তখনই আমি ডিসিশন তুমি রিজাইন করে নিয়ে যাও, দেন এমসি। এখানে আমরা যেটা লার্ন করলাম সেটা হচ্ছে কি এইচআর সাপোর্ট দিচ্ছে চলে যাওয়ার জন্য, বাট একজন প্রফেশনাল এইচআর কাজ হচ্ছে ইনভেস্টিগেশন করে দেখা, ফিডব্যাক নিয়ে দেখা সে অ্যাকচুয়াল কি কারণে চলে যাচ্ছে। এজন্য তার এক্সিট ইন্টারভিউটা দিতে হবে। ইয়েস অর নো? এক্সিট ইন্টারভিউটা যখন আপনি নেবেন তখন আপনার অবশ্যই কি থাকতে হবে, এমপ্যাথেটিক্যালি লিসেন অ্যাক্টিভিটিস থাকতে হবে। সো একটা এইচআর এক্সাম্পল দিয়ে আমি সেশনটা শেষ করব। এটা হচ্ছে কি একজন লোক সে যখন ডিজাইন লেটার নিয়ে আসছে এইচআর এর কাছে, এইচআর ম্যানেজার বললো যে কেন তুমি রিজাইন দিচ্ছ? তখন এইচআর ম্যানেজার কে সে রিপ্লাই করলো যে আমি রিজাইন দেওয়ার কারণ একটাই, আমার আশেপাশে পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট নাই। ইয়েস অর নো? ইয়েস। কি হবে ইয়েস? এখন এইচআর বললো ঠিক আছে চলো আমরা একটা গেম খেলি, একটা এক্সপেরিমেন্ট করে দেখি আসলে কি এনভায়রনমেন্ট পজিটিভ আছে কি না। তো সে কি করলো, একটা গ্লাস দিল, গ্লাসের মধ্যে পানি দিল,
বলো যে এই গ্লাসের পানিগুলো নিয়ে আপনি এই প্রতিষ্ঠানের সারাউন্ডিং এ ঘুরে আসবেন, কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে গ্লাস থেকে পানি নিচে পড়ে না যায়। এবং সেই এইচআর ম্যানেজারের কথা শুনে সে কি করলো, ওই গ্লাসটা ট্রাইটা নিয়ে সে মুভ করলো এবং দেখলো যে এক ফোঁটা পানিও পড়ে নাই। রিজনটা কি? রিজনটা হচ্ছে যে যখন এইচআর ম্যানেজার কাছে আসলো, এইচআর ম্যানেজার তখন এক্সপ্লেইন করলো যে আপনি যে কমপ্লেইন করেছিলেন, ক্লেম করেছিলেন যে এখানে পজিটিভ এনভায়রনমেন্ট নাই, আপনি যখন হেঁটেছিলেন, ওয়াক থ্রু করেছিলেন, তখন কি কোনো ইনসিডেন্ট আপনার চোখে পড়েছিল? তখন সে বলল আমার তো কিছুই চোখে পড়ে নাই, আমি শুধু দেখেছি গ্লাস আর পানি। শোনো, এইখান থেকে আমরা এটাই বুঝলাম যে আমাদের অ্যাটেনশনটা আমরা যেখানে রাখবো সেটার উপরে নির্ভর করে আমাদের থেকে আমরা কি মাইন্ডসেট বা বিলিং সেট করছি। শোনো, সো আলটিমেটলি সে রিজাল্ট লেটারটা উইথড্র করেছে কিসের কাউন্সিলিং এর কারণে? এইচআর ম্যানেজারের কাউন্সিলিং এর কারণে। আলটিমেটলি সে লং টার্ম প্রতিষ্ঠানকে সার্ভিস। সো মাঝে মধ্যে আমাদেরকে এই ধরনের কিছু এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। আমাদের লোকজন যখন চলে যায় অর্গানাইজেশনের বিহেভিয়ার ডিসঅর্ডারের কারণে, মিসকন্ডাক্টের কারণে অথবা ফলস অ্যাকুইজিশনের কারণে, তখন আমাদেরকে কি করতে হবে? এই জিনিসগুলোকে ডিপ ড্রাইভ করে দেখতে হবে আসলে রিয়েল ফ্যাক্টটা। আমরা যদি আমাদের রিয়েল ফ্যাক্টটা বের করে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের যারা স্টাফ, আমাদের যারা স্টেট, তাদেরকে আমরা ধরে রাখতে পারবো। ইয়েস নো? সো মোর অফ দিস হচ্ছে আমাদেরকে আমাদের ওয়ার্কের যে সেফ এনভায়রনমেন্ট এটা এনশিওর করতে হবে নিজে থেকে, সেলফ ড্রিভেন। ইয়েস নো? তাহলে তো একটা ফিডব্যাক নিয়ে নিই। ফিডব্যাকটা হচ্ছে যে আপনি এই সেশনের পরে আপনার প্রতিষ্ঠানে গিয়ে সেফ এনভায়রনমেন্টের জন্য, ওয়ার্ল্ড ক্লাস এনভায়রনমেন্টের জন্য, অর্গানাইজেশনাল বিহেভিয়ার এনশিওর করার জন্য কি ধরনের ইনিশিয়েটিভ নেবেন? একই করবেন। Thank you for teaching your detail. Actually, আমরা সবসময় চেষ্টা করব যে যারা ওয়ার্ক ফোর্স আছে আমাদের, তাদের সাথে তাদের যে কোনো প্রবলেমের ক্ষেত্রে যাতে আমরা ডিটেলসে আমরা ওদের থেকে জেনে নিই এবং জানার পরে ওদের সাথে আমরা আমাদের বিষয়ে সিদ্ধান্ত নিই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা শর্ট স্টোরি দিয়ে আমার সেশনটা শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে যে এক কৃষকের বাসায় একটা ইঁদুর ছিল। হঠাৎ করে দেখলো যে বাসায় একটা ইঁদুর আছে। সে কি করলো, বাজার থেকে একটা ট্র্যাপ নিয়ে আসছে। ট্র্যাপ তো বুঝি ফাঁক, ইঁদুর ধরার ফাঁক। পরে এটাতে ট্র্যাপ দিয়ে যখন রাখলো, রাতের বেলায় কি হলো, ওইখানে ইঁদুরের জায়গায় সাপ ঢুকে গেল এবং সাপ ট্র্যাপে আটকে গেছে। ইঁদুর কিন্তু ওই যে ট্র্যাপ আনছে এটা দেখছে, সে কিন্তু ওই বাসায় একটা মুরগি ছিল, একটা ছাগল ছিল, একটা গরু ছিল, সবার কাছে গেছে, ভাই আমাকে মারার জন্য তো ট্র্যাপ নিয়ে আসছে, আমাকে পরামর্শ দাও। বলে প্রবলেম ইজ ইওর, ডিসিশন ইজ ইওর। তোমার প্রবলেম, তুমি ডিসিশন নাও, তুমি কি করবে। তখন সে কি করছে, ওই রাতে বাইরে ছিল। তাহলে ট্র্যাপে ইঁদুর পড়ার জায়গায় কি পড়ে গেল? সাপ। রাতের বেলা কৃষকের যখন এটা বের করতে গেছে, সাপে তাকে ছো বলতেছে এবং সে আহত হয়ে গেছে। যখন ডাক্তার আনছে, মেহমান আসছে, মুরগি জবাই করে দিয়েছে, মুরগি শেষ। চিকিৎসা করার খরচ দরকার, ছাগল বিক্রি করেছে, মাংস জবাই করে দিয়ে ছাগল শেষ। কৃষকের বউ মারা গেছে, গরু ছিল, ওটা মেজবান দিয়ে দিয়েছে, গরুও শেষ। কৃষকের বউয়ের টেনশনে কৃষকও শেষ। ওই বাসায় রয়ে গেল সেই ইঁদুরটি। আর এই ইঁদুরটি থেকে যাওয়ার পিছনে একটাই রিজন ছিল, সে জানে কোন ট্র্যাপে তাকে পড়তে হবে না। সো